সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়বস্তু সিনডেপসাস জাতীয় প্ল্যান্ট। মূলত সিনডেপসাসের যত্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। সিনডেপসাসের মিডিয়া কীরকম হওয়া উচিত, কী পরিমাণ আলো দরকার, রোগবালাই হয় কি না, এবং তার আসলে সার এবং ফাঙ্গিসাইড কীভাবে দিতে হয়, সব বিষয় নিয়ে আমরা ওভারঅল আলোচনা করব। বিশ্বব্যাপী অ্যারোয়ার জাতীয় গাছগুলোর ভেতরে সিনডেপসাস এবং পোথোস খুবই জনপ্রিয়। অনেকেই পোথোস এবং সিনডেপসাসকে একই জাতীয় বা একই গোত্রের উদ্ভিদ বলে মনে করেন, কিন্তু না, পোথোস এবং সিনডেপসাসের ভেতরে অনেক বড় ধরনের পার্থক্য আছে। বিশেষ করে সিনডেপসাসের পাতাগুলো একটু মোটা এবং রসালো হয়। সিনডেপসাসের যে কাণ্ড আছে, যেখান থেকে আমরা নোড কাটিং করি, সেই নোডগুলো একটু পুষ্ট হয় এবং একটু রসালো হয়। সব মিলিয়ে সিনডেপসাস এবং পোথোস কোনো মতেই এক গোত্রের উদ্ভিদ না। দুটো গাছের ভেতরে অনেক বড় ধরনের পার্থক্য আছে। এখন শুরু করি সিনডেপসাসের মিডিয়া কীরকম হবে। সিনডেপসাস জাতীয় গাছের মিডিয়া হবে ঝুরঝুরে এবং সেখানে পানি নিষ্কাশন ব্যবস্থা অত্যন্ত ভালো হওয়া জরুরি। মিডিয়ার ক্ষেত্রে আমি যে জিনিসটা ব্যবহার করি, মিডিয়ার ক্ষেত্রে কোকোপিট, ধানের চিটা, কয়লা কুচি এবং বালু, এই চারটা গুরুত্বপূর্ণ উপাদান দিয়েই আমি কোনো না কোনোভাবে সিনডেপসাস মিডিয়া বানিয়ে ফেলি। কয়লার উপস্থিতিটা আমার সিনডেপসাস মিডিয়াতে থাকাটা বাধ্যতামূলক। কয়লা শুধু এই মিডিয়াতে না, আমি যে কোনো প্ল্যান্ট মিডিয়া বানানোর ক্ষেত্রে সিনডেপসাস জাতীয় বা অ্যারোয়েড জাতীয় কিংবা অ্যাগ্লোনিমা সব ক্ষেত্রে আসলে কয়লা কুচি এবং কয়লা গুঁড়োটা বিশেষভাবে ব্যবহার করি। কেন ব্যবহার করি? কারণ কয়লার প্রাকৃতিক ফাঙ্গিসাইড হিসেবে কাজ করে। কয়লা গুঁড়ো গাছের মিডিয়ায় পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো রাখার জন্য এবং ছত্রাকনাশক হিসেবে প্রাকৃতিকভাবে কাজ করে, ফলে গাছের মিডিয়াটা রুটের জন্য আসলে খুব ভালো হয়। এই হচ্ছে আমাদের মিডিয়ার ক্ষেত্রে আর একটা ব্যাপার খুব জরুরি, সেটা হচ্ছে মিডিয়া আসলে আপনি কোন বেসড বানাবেন। মিডিয়াটা যদি আপনি পানির পরিমাণটা একটু কমিয়ে দিতে চান, সেক্ষেত্রে কোকোপিটের পরিমাণটা বাড়াতে পারেন। এবং পানির পরিমাণটা যদি বেশি দিতে চান, কিংবা আপনার যদি মনে হয় যে আপনি আসলে প্রথম দিকের যারা বাগান করেন, শুরুর দিকে বাগানিদের সবার ক্ষেত্রেই মনে হয় পানি দিতে পারলেই গাছ ভালো থাকবে, কিন্তু আসলে মোটেই সেরকম কোনো কিছু না। আপনার মিডিয়া আসলে যদি ভেজা থাকে, তাহলে আপনার পানি দেওয়ার কোনো দরকার নেই। যদি মিডিয়া ভেজা থাকে, মিডিয়া অ্যারাউন্ড 70% ভেজা থাকলে আপনি তখন পানি দেবেন। অন্তত 30% মিডিয়া শুকাতে দিতে হবে। বিশেষ করে আপনি যখন যে কোনো পটে পানি দেবেন, সেই পানি দেওয়ার ক্ষেত্রে মিডিয়াটা ওপরের সারফেসে 1 ইঞ্চি মিডিয়াটা আপনি চেক করে দেখবেন শুকানো আছে কিনা। যদি শুকনো থাকে পানি দেবেন, শুকনো না থাকলে পানি দেবেন না। এটা যে কোনো মিডিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। অনেকে অ্যারয়েড মিডিয়ার ক্ষেত্রে মাটি ব্যবহার করেন। যদি আপনি মাটি ব্যবহার করে স্বচ্ছন্দ হন, অবশ্যই আপনি মাটি ব্যবহার করবেন। মিডিয়ার ক্ষেত্রে আসলে বেসিক কোনো সূত্র নাই। আপনি যে মিডিয়াতে গাছ রাখবেন আর সেই মিডিয়াতে প্রপার পরিবেশ পেলে, কিংবা সেই মিডিয়া আলো বাতাস ভালো পেলে গাছ যদি খুব ভালো গ্রো করে, তাহলে মিডিয়া চেঞ্জ করার কিংবা নতুন করে মিডিয়া বানানোর কোনো দরকার নেই, কিংবা ভিন্ন কারো কথা শুনে মিডিয়ায় নতুন করে এক্সপেরিমেন্ট করার কোনো দরকার নেই। আপনি যে মিডিয়ায় স্বচ্ছন্দ বোধ করেন, যে উপকরণ দিয়ে স্বচ্ছন্দ বোধ করেন, আপনি সেই মিডিয়াটাতে গাছ রাখবেন। শুধু খেয়াল রাখবেন গাছের রুট ঠিকঠাক আছে কিনা, গাছের বৃদ্ধি ঠিকঠাক মতো হচ্ছে কিনা। যদি গাছের রুট ঠিকঠাক থাকে, বৃদ্ধি ঠিকঠাক থাকে, তাহলে নতুন করে মিডিয়া ট্রান্সফার করার কিংবা মিডিয়ায় নতুন কোনো উপকরণ যোগ করার কোনো দরকার নেই। এখন আসি আমরা এই গাছগুলোতে আসলে প্রপাগেশন কিভাবে হয়। আমরা বেশিরভাগ ক্ষেত্রে নোড কাটিংয়ের মাধ্যমে গাছগুলো প্রপাগেট করে থাকি। অনেক ক্ষেত্রে না, বিশ্বব্যাপী জনপ্রিয় প্রপাগেশন স্টাইল হচ্ছে ওয়াটার প্রপাগেশন। ওয়াটার প্রপাগেশন মানে হচ্ছে আপনি নোড কাটবেন, পানির ভেতরে রেখে রুট আনবেন এবং তারপরে মিডিয়া ট্রান্সফার করবেন। এখন বাংলাদেশে অনেক ক্ষেত্রেই হচ্ছে গিয়ে আপনি যদি নোড রাখেন পানির ভেতরে, ওয়াটার প্রপাগেশনের জন্য নোড রাখলে সিনডেপসাস জাতীয় গাছগুলোর ক্ষেত্রে যে জিনিসটা হয়, সেই প্রবণতা আছে, সেটা হচ্ছে পচে যাওয়ার প্রবণতা। আপনি নোড কাটিং করলেন, রাখলেন এবং দেখলেন ওই নোডটা পচে গেছে। সেক্ষেত্রে মিডিয়াতে বিশেষ করে পানিতে আমরা অনেক ক্ষেত্রে হাইড্রোজেন পারঅক্সাইড দেওয়ার কথা বলি। হাইড্রোজেন পারঅক্সাইড পানিতে অক্সিজেন সাপ্লাইটা বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে রুট আসার প্রবণতা বাড়ে। এবং একই সঙ্গে হাইড্রোজেন পারঅক্সাইডে কাটিংয়ের যে দুটো এন্ড থাকে, সেটাকে জীবাণুমুক্ত করার ক্ষেত্রে ব্যবহার করা হয় অনেক ক্ষেত্রে। কিন্তু অনেক ক্ষেত্রে এরকমও হয় যে আমরা ওয়াটার প্রপাগেশনের মাধ্যমে যখন আমরা কাজ করি, তখন হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে অনেক ক্ষেত্রে লাভ হয় না, যদি সেখানে আসলে প্রপার সানলাইট বলি, প্রপার তাপমাত্রা এবং প্রপার বাতাস না থাকে। তো ওয়াটার প্রপাগেশন যদি আপনার না হয়, বা আপনার যদি কোনোভাবে ওয়াটার প্রপাগেশনের সমস্যা হয় এবং আপনি যদি নতুন বাগানি হন, সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, মিডিয়াতে, যে কোনো মিডিয়াতে অথবা বালুতে, সাদা বালু, সেই বালুতে আপনি কাটিংটা রাখবেন।
কাটিংটা বসাবেন, বসানোর পরে আপনি তলায় একটা ট্রে দেবেন এবং তলার ট্রেটা সবসময় 1 ইঞ্চি পানিতে ডুবানো থাকবে। আপনার পট যদি 3 ইঞ্চি হয়, আপনি 1 ইঞ্চি পানিতে সবসময় ওই পটটা চুবিয়ে রাখবেন। এতে যে জিনিসটা হবে সেটা হচ্ছে কি আপনার রুট আসার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা ত্বরান্বিত হবে, মানে খুব দ্রুত রুট আসবে। এটা হচ্ছে একটা পদ্ধতি। এটা এই পদ্ধতিতে মোটামুটি 90% ওভারঅল আপনার কাটিং সাকসেসফুল হবে। এবং আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে গিয়ে এয়ার লেয়ারিং মাধ্যমে হচ্ছে আপনি অলরেডি দেখতে পাচ্ছেন এখানে একটা দেখা যাচ্ছে, শেকড় দেখা যাচ্ছে। আপনি এই মাদার নোটটা এখানে রাখা অবস্থাতেই এইখানেই কোনো না কোনোভাবে আপনি মিডিয়া ট্রান্সফার করবেন, অথবা নতুন আরেকটা টব এখানে এনে, অথবা হচ্ছে নতুন একটা টব, লতানো গাছ যেহেতু হয়, আপনি নতুন একটা টবে এই নোটটা প্রতিস্থাপন করবেন, বসিয়ে দেবেন। তাতে যে জিনিসটা হবে, এই নোটটা ওই পাত্রে গিয়ে শেকড়টা যখন খুব স্টেবল হবে, তখন আপনি এখান থেকে মাদার নোট থেকে কেটে দিতে পারেন। আপনি মাদার প্ল্যান্টটা থেকে কেটে দিলে তখন এই যে নোটটা হবে, সেই নোটটা আলাদা গাছ হিসেবে, আলাদা চারা হিসেবে খুব সাকসেসফুল হবে। এই জাতীয় ক্ষেত্রে, বিশেষ করে এয়ার লেয়ারিংয়ের ক্ষেত্রে নোট প্রপাগেশন খুব একদম 100% সাকসেসফুল হয়। কিন্তু বাদ বাকি যতগুলো কি বললাম, সেটা হচ্ছে কি ওয়াটার প্রপাগেশন কিংবা মিডিয়া ট্রান্সফার করে সরাসরি মিডিয়াতে ট্রান্সফার করা, সব ক্ষেত্রে আসলে আপনার নোট কাটিং সাকসেসফুল হবে না। এখন আসি সিনেপসিস জাতীয় গাছগুলোতে আসলে কি ধরনের মানে কখন পানি দেবেন। যত্নের একটা বিশাল বিষয় হচ্ছে গিয়ে সিনেপসিস জাতীয় গাছগুলোর ক্ষেত্রে যত্নের একটা বড় অংশ জুড়ে থাকে পানি। আপনি বেশি পানি দিলে এই নোট পচে যাবে, নোট পচবে, আপনার শেকড় পচবে এবং গাছটা আসলে খুব হেলদি হবে না। আপনার মিডিয়ার উপর ভিত্তি করে এবং নির্দিষ্ট পরিবেশের উপর ভিত্তি করে আপনি আসলে পানি দেবেন। পানি কখন দেবেন? যখন আপনার মাটি শুকিয়ে যাবে, যখন আপনার মিডিয়াটা শুকিয়ে যাবে, 70% শুকাবে, তখন আপনি পানি দেবেন। এর বাইরে এই মিডিয়াতে পানি দেওয়ার কোনো দরকার নেই, কারণ অতিরিক্ত পানি বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে অতিরিক্ত পানি গাছকে পচিয়ে ফেলে। এবং আপনার মিডিয়াটা এই কারণে ঝুরঝুরে হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আসি রোদ বা আলো, সানলাইট আসলে কীরকম হবে। পোথোস এবং সিন্ডেপসাস দুটো গাছই আসলে কখনোই সরাসরি সানলাইট পছন্দ করে না। সরাসরি সানলাইট বলতে হচ্ছে তীব্র যে রোদ, সেই তীব্র রোদটা তারা সহ্য করতে পারে না। তাহলে তারা কি পছন্দ করে? দুপুর 12টার আগ পর্যন্ত যে মিষ্টি রোদটা থাকে, ভোরবেলা সূর্য ওঠার পর থেকে দুপুর 12টার আগ পর্যন্ত যে মিষ্টি রোদটা থাকে, সেই রোদে সিন্ডেপসাস জাতীয় সব ধরনের গাছ রাখতে পারবেন। সিন্ডেপসাস এবং পথোস ওই নরম রোদটাতে খুব ভালো বৃদ্ধি পায় এবং এই ধরনের গাছগুলো আলোক দিকমুখী হয়। আলোক দিকমুখী মানে সূর্যের আলো যেদিকে তারা দেখবে বেশি, তারা সেই দিকে মুখ করে রওনা হবে এবং নতুন পাতা দেখবেন, নতুন ডাল হবে তখন আপনি দেখবেন সূর্যের আলোর দিকমুখী হয়ে বেড়ে উঠছে। তো অনেকেই আমাদের ইনডোর প্ল্যান্টস কমিউনিটিতে অনেকেই মনে করেন ঘরের ভেতরে, বিশেষ করে বদ্ধ ঘরের ভেতরে এই জাতীয় গাছ পালা সম্ভব, কিন্তু না। পোথোস এবং সিন্ডেপসাস, বিশেষ করে অ্যাডার জাতীয় যে কোনো গাছের ক্ষেত্রে আপনার সানলাইট মাস্ট। আপনাকে তীব্র রোদের তাপ দিতে হবে না, কিন্তু অন্তত 2 ঘন্টার জন্য হলেও আপনার সানলাইট লাগবে। যে কোনো গাছের ক্ষেত্রে, যে কোনো ইনডোর প্ল্যান্টসের ক্ষেত্রে আপনার সানলাইট অবশ্যই দিতে হবে। যদি আপনি সকালবেলা রোদ দিতে পারেন খুব ভালো, যদি আপনি সকালবেলা রোদ না দিতে পারেন তাহলে প্রপার শেডের ব্যবস্থা করবেন এবং সারাদিনের ইনডিরেক্ট সানলাইট এটা পেতে হবে। পোথোস এবং সিন্ডেপসাস জাতীয় গাছগুলোতে সবসময় সারাদিনের ইনডিরেক্ট সানলাইট ছাড়া গাছগুলোর স্বাস্থ্য ভালো থাকে না। তা সেক্ষেত্রে গাছগুলো খুব লিকলিকে হয়, নোডের যে প্রস্থ, ডালের যে প্রস্থ, সেই প্রস্থটা কমে যায় এবং পাতার শেপ বড় হয় না, বড় শেপে পাতা হয় না। সিন্ডেপসাস জাতীয় গাছগুলোর ক্ষেত্রে পাতার আকৃতি কতখানি বড় হতে পারে? সিন্ডেপসাস জাতীয় গাছ আপনি যদি প্রপার সানলাইট দেন, দুপুর 12টার আগ পর্যন্ত প্রপার সানলাইট দিলে গাছের পাতা এতখানি বড় হয়। এই যে গাছটা আমি ধরে রেখেছি, এই গাছটার নাম হচ্ছে গ্রিন স্প্ল্যাশ। আপনি যদি সারাদিনের ইনডিরেক্ট সানলাইট দেন এবং দুপুরবেলার 12টার আগ পর্যন্ত যে সানলাইটটা আসে সেই সানলাইটটা দিতে পারেন সরাসরি, তাহলে আপনার পাতার সাইজ এরকম হতে পারে, এতখানি বড় হবে। এখন আসি সিন্ডেপসাস জাতীয় গাছগুলোর ক্ষেত্রে রোগ বালাই হয় কিনা এবং আলটিমেটলি আমরা সিন্ডেপসাস জাতীয় গাছগুলোর ক্ষেত্রে ফাঙ্গিসাইড কিংবা সার কিভাবে ব্যবহার করব।
সিনডেপসিস জাতীয় গাছগুলোর ক্ষেত্রে আসলে তেমন একটা রোগবালাই দেখিনি, অনেক ক্ষেত্রে বিশেষ করে মিলিবাগের সংক্রমণ দেখা দিতে পারে, এবং আরেকটা আছে সেটা হচ্ছে মাকড়ের সংক্রমণ দেখা দিতে পারে। মাকড় তো পাতার পেছন দিক থেকে আক্রমণ করে, সেক্ষেত্রে মিলিবাগের ক্ষেত্রে আমরা আসলে নাইট্রো বা ইমিটাফ ব্যবহার করি, এবং মাকড়নাশকের ক্ষেত্রে ভার্টিমেক ব্যবহার করি। এটা হচ্ছে রাসায়নিক উপকরণ, এটা হচ্ছে সরাসরি হচ্ছে গিয়ে রাসায়নিকভাবে আপনি পানিতে মেশাবেন, পানিতে মিশিয়ে আমরা পাতাগুলোতে স্প্রে করে দেবো, পাতা এবং মিডিয়া সবগুলোতে স্প্রে করে দেবো, তাতে আমরা এখান থেকে আসলে মুক্তি পেতে পারি। ওভারঅল সিনডেপসিসে আসলে তেমন কোনো রোগবালাই আসলে হয় না, যদি হয় সেক্ষেত্রে আপনারা এই ব্যবস্থাগুলো নিতে পারেন। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে সিনডেপসিসে আসলে কী ধরনের সার লাগে। সিনডেপসিস জাতীয় গাছগুলো, বিশেষ করে সবুজ যে গাছগুলো, এটার সঙ্গে আসলে নাইট্রোজেন জাতীয় সারগুলোর আসলে কোনো রকম মানে সমস্যা হয় না। নাইট্রোজেন জাতীয় সারগুলো আমি ভার্মি কম্পোস্ট বলছি, গোবর বলছি, এমন কসমোকট বলছি, সবগুলো আপনি সব ধরনের সার ব্যবহার করতে পারেন। এবং প্রতি মাসে 15 দিন পর পর, সবচেয়ে ভালো হয় 15 দিন পর পর, যদি আপনার সাথে সময় না থাকে আপনি 1 মাস পর পরও হচ্ছে গিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে প্রতি মাসে 15 দিন বা 1 মাস পর পর আপনি ফাঙ্গিসাইড স্প্রে করবেন, এপসম সল্ট স্প্রে করবেন। এপসম সল্টে যে ম্যাগনেসিয়াম এবং সালফারটা থাকে, ম্যাগনেসিয়াম এবং সালফার গাছের গ্রোথ বাড়িয়ে তোলে। আজ এ পর্যন্তই, পরের পর্বে দেখা হবে অন্য কোনো প্ল্যান্ট নিয়ে। সবাই ভালো থাকুন।